আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস হ্যান্ডনোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় মার্সেন্টেজ অপারেশন দশম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বোর্ড প্রশ্ন 2008 সাল, 2009 সাল এবং 2010 সালে যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তাই চলুন প্রথমে আমরা 2008 সাল থেকে শুরু করি। আমাদের বইয়ের প্রবলেম নম্বর 36। 2008 সালে অঙ্কটি এসেছে, দ্য ইনভেন্টরি রেকর্ডস অফ কোরাল কোম্পানি শোড দ্য ফলোয়িং ব্যালেন্স। এখানে আমাদের জানুয়ারির 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 20, 22 এবং 30 তারিখে 8টা লেনদেন দেওয়া আছে। বলেছে অ্যাজুমিং অল পারচেস অ্যান্ড অল সেল আর মেড অন অ্যাকাউন্ট, সমস্ত ক্রয় বিক্রয় বাকিতে সংগঠিত হয়েছে। রিকোয়ারমেন্ট বলা হচ্ছে ইউজিং ফিফো পারপেসিয়াল ইনভেন্টরি প্রসিডার কম্পিউট দ্য কস্ট অফ গুডস সোল্ড ফর জানুয়ারি। সেক্ষেত্রে দেখুন এখানে আমাদের ফিফো পদ্ধতিতে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে। তাহলে এটা মার্সেন্টেজ ইনভেন্টরি, এটা আমাদের পণ্য হিসাব করতে হবে স্টকের মাধ্যমে, অর্থাৎ মজুত পণ্য সংরক্ষণ করার যে পদ্ধতি ফিফো, হিফো এবং এভারেজ, এই পদ্ধতিতে আমাদের ছক তৈরি করে কস্ট অফ গুডস সোল্ড বের করে দেখাতে হবে। 2 নম্বর বলছে ইউজিং দ্য ফিফো পারপেসিয়াল ইনভেন্টরি সিস্টেম প্রসিডার দ্য প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি, এটা জার্নাল করতে হবে পারপেসিয়াল সিস্টেমে। তো 2টা রিকোয়ারমেন্ট করতে হবে। আমরা জানি ফিফো, লিফো, এভারেজ, এখানে আমাদের রিকোয়ারমেন্ট সাধারণত 2টা হয়, একটা হলো জার্নাল আর একটা হলো ছক তৈরি করে ব্যবসায়ী পণ্য হিসাব রাখতে হবে ফিফো বা লিফো বা এভারেজ মেথডে। তো ফিফো সিস্টেমে আমাদের ছকের মাধ্যমে এটা দেখাতে হবে। তাহলে ওপেনিং বিগিনিং ব্যালেন্স ছিল 12 ইউনিট, 48 টাকা পার ইউনিট। এখন আসুন আমরা প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্টের জন্য একটা ছক তৈরি করি। স্টল লেজার ছক ইন দ্য বুকস অফ দ্য কোরাল কোম্পানি স্টল লেজার অ্যাকাউন্ট ফিফো মেথড। ডেট, এরপরে মেন হেডিং থাকবে আমাদের 3টা, পারচেজ, কস্ট অফ গুডস সোল্ড আর ইনভেন্টরি ব্যালেন্স। প্রত্যেকের আবার 3টা করে কলাম থাকবে, ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট। ডেটগুলো 1, 5, 10, 12, 20, 22, 30, এগুলো আমরা সবগুলো রো তৈরি করব। রো প্রত্যেকটা রোতে দেখানো হলো। 1 তারিখে প্রথমে আমাদের ব্যালেন্স 12 ইউনিট 48 টাকা 576 টাকা হয়েছে গুণ করে। এরপরে 5 তারিখে পারচেস 15 ইউনিট 49 টাকা করে। আগে 48 টাকার মাল ছিল, এবার 49 টাকা। তাহলে 15 ইউনিট 49 টাকা করে 735 টাকা। ব্যালেন্স বৃদ্ধি পাবে। যখনই পারচেস করবেন তখনই ব্যালেন্স বাড়াবেন, কারণ এখানে ব্যালেন্সে যোগ হবে। আর যখনই কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রি করা হবে তখন ব্যালেন্স কমে যাবে। তো আগে ছিল 12 ইউনিট 48 টাকা করে দাম, আর পরে আমাদের ক্রয় করা হলো 15 ইউনিট 49 টাকা করে দাম। ফিফো মেথডে আমরা এটা সাজাচ্ছি। 2 পদের মাল আমাদের এখন গোডাউনে আছে। এরপরে 10 তারিখে সোল্ড করা হয়েছে 9 ইউনিট 108 টাকা করে। সেখানে স্টকের ভিতরে কস্ট অফ গুডস সোল্ড লেখা আছে, তাই সেল প্রাইস আমাদের কোনো কাজে লাগবে না। আমরা ফিফো মেথডে কস্ট অফ গুডস সোল্ড বের করে নিতে পারবো। আর যখন জাবেদা করবো তখন সেল প্রাইস 108 টাকা 15, এইটা কাজে লাগবে। 10 তারিখ লেখা হলো, এটা আমাদের সোল্ড করা হয়েছে, ইস্যু করা হয়েছে, কস্ট অফ গুডস সোল্ডে লিখলাম। এখন ফিফো পদ্ধতি মানে কি, ফার্স্টের মাল ফার্স্টে বিক্রি করতে হবে। তাহলে ফার্স্টের যে মালটা ছিল 48 টাকা দরের, ওই 12 পিস মাল থেকে 9 পিস নেওয়া হলো 48 টাকা করে, 9 পিস 432 টাকার মাল বিক্রি করা হয়েছে। এখন ব্যালেন্সের অবস্থা কি, 12 ইউনিট থেকে 9 ইউনিট বিক্রি হয়ে গেলে 3 ইউনিট থাকে, আর 15 ইউনিট ইনটেক অবস্থায় 49 টাকার মাল, এটা ঠিক আছে। 3 ইউনিট গুণ 48, এতে আসে 144 টাকা, আর এদিকে 735 টাকা ইনটেক অবস্থায় আছে। এরপরে আসুন 12 তারিখের কি লেনদেন হয়েছিল, সোল্ড 7 ইউনিট 108 টাকা করে। তাহলে এটাও ফিফো পদ্ধতিতে বিক্রি করতে হবে। যখনই সোল্ড করা হবে তখনই ফিফো বা লিফো এটা প্রভাব পড়বে, খেয়াল রাখবেন। তো 12 তারিখে আমরা 7 ইউনিট বিক্রি করব। ফিফো পদ্ধতিতে ফার্স্টের মাল আছে মাত্র 3 পিস, আগে 3 ইউনিট নেওয়া হলো, তারপরে 15 ইউনিট 49 টাকার মাল, সেখান থেকে 4 ইউনিট নিয়ে 7 ইউনিট বোঝানো হলো। তাহলে 4 ইউনিট গুণ 49 টাকা, এতে 196 টাকা আসে, আর 3 ইউনিট গুণ 48, এতে আসে 144 টাকা। এটা কস্ট অফ গুডস সোল্ড। এখন ব্যালেন্সের অবস্থা 15 ইউনিট থেকে 4 ইউনিট চলে গেলে 11 ইউনিট থাকে, যার দাম 49 টাকা করে, গুণ করলে 519 টাকার মাল 1 পদের মাল আছে গোডাউনে। 20 তারিখে আবার পারচেস করা হয়েছে। দেখুন পারচেস 20 ইউনিট 50 টাকা করে, তাহলে 1000 টাকার মাল ক্রয় করা হয়েছে, পারচেসের ঘরে দিলাম। এটা আবার ব্যালেন্সের ঘরেও দিতে হবে, 11 ইউনিট আর 20 ইউনিট। 11 ইউনিট আগের মাল 49 টাকা, আর নতুন মাল 50 টাকা, 1000 আর 500
39 টাকা, বাস ওকে। 22 তারিখে লেনদেন, পারচেস 5 ইউনিট 51 টাকা করে আবার ক্রয় করা হয়েছে। তো পারচেসে করে লিখলাম, এটা ব্যালেন্সে চলে যাবে। ব্যালেন্সে এখন 3 পদের মাল আছে, 49, 50 এবং 51 টাকা দামের 3 ধরনের মাল গোডাউনে আছে এখন। এরপর এখন 30 তারিখে সোল্ড 20 ইউনিট 110 টাকা করে বিক্রি করা হয়েছে। সেল প্রাইসটা আমরা জাবেদা করার সময় লাগবে এটা। এখন আমরা 20 ইউনিট দেখালাম। দেখুন কস্ট অফ গুডসের ভিতরে ফিফো পদ্ধতিতে ফার্স্টের মালটা নিলাম। ফার্স্টের মাল কত ছিল? 11 পিস নেওয়া হলো, আর এই 20 ইউনিট থেকে 9 পিস নেওয়া হলো। তাহলে 20 ইউনিট বোঝা গেল। এখানে আগেরটা ছিল 49 টাকা, পরেরটা আছে 50 টাকা, 539 টাকা, 450 টাকা। এবার আসুন ব্যালেন্সের ব্যাপারটা দেখাই। উপরে 11 পিস মাল বিক্রি হয়ে গেছে, আর এই 20টা থেকে 9টা চলে গেলে 11টা থাকে, সেই 11টার দাম 50 টাকা করে। আর নিচেই যে 5 পিস মাল ছিল 51 টাকা, এটা ইনটেক অবস্থায় আছে। বাস ব্যালেন্স এখন আমাদের 16 পিস মাল ক্লোজিং আছে। মোট কত টাকা আছে? 500, 200, 700, 805 টাকার মাল আছে ক্লোজিং। কস্ট অফ গুডস সোল্ড এই পর্যন্ত যা বিক্রি করেছি তার টাকার পরিমাণ হয়েছে 1761 টাকা, আর ইউনিট হচ্ছে 36 ইউনিট। তো কস্ট অফ গুডস সোল্ড দেখাতে বলেছে 36 ইউনিট 1761 টাকা, এটাই অ্যান্সার। এখন আসুন পারপিসিয়াল সিস্টেমে আমরা ফিফো পদ্ধতিতে এটা জাবেদা করব। জাবেদা করলে বিগিনিং ব্যালেন্সের কোনো জাবেদা হয় না। 5 তারিখে জাবেদা হবে পারচেস 15 ইউনিট 49 টাকা করে, ক্রয় করলে মার্চেন্ডাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। তো আসুন আমরা জাবেদায় 5 তারিখ লিখলাম, মার্চেন্ডাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 735 টাকা। ব্যাখ্যা লিখতে হবে, এক্সপ্লেনেশন ন্যারেশন টু রেকর্ড দ্য পারচেস ফর অন অ্যাকাউন্ট। 10 তারিখে কী হয়েছে? বিক্রি করা হয়েছে 108 টাকা করে 9 পিস। তাহলে বিক্রয় জাবেদা হয় দুইটা, এখন ছিল ডেবিট সেল ক্রেডিট, আর কস্ট অফ গুডস ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। বিক্রয় মূল্য ছিল 109 টাকা করে 9 পিস, 108 টাকা করে 9 পিস, এতে হয় 972 টাকা। আর কস্ট প্রাইস ছিল 48 টাকা করে 9 পিস, 432 টাকা। ক্লিয়ার? 10 তারিখে দুইটা জাবেদা ক্লিয়ার। এরপরে 12 তারিখে সোল্ড হয়েছে 7 পিস 108 টাকা করে। এর কস্ট অফ গুডস সোল্ড 12 তারিখে আমরা এখানে দেখতে পারি, কস্ট অফ গুডস সোল্ড ছিল দুইটা, 144 আর 196। তাহলে 12 তারিখে আমরা দুইটা জাবেদা একসাথে দিব। প্রথমে 12 তারিখে এই যে দুইটা জাবেদা, সেলসে জাবেদা হলো অ্যাকাউন্ট ছিল ডেবিট সেল ক্রেডিট 756 টাকা, আর কস্ট প্রাইস এটা যোগ করে দেখা গেল 340 টাকা। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, দুই পদের মাল 340 টাকা হয়েছে। 20 তারিখে আসুন, 20 তারিখে পারচেস 20 ইউনিট 50 টাকা করে, 1000 টাকার মাল বিক্রি করা হয়েছে, এই ক্রয় করা হয়েছে। একটা জাবেদা হবে মার্চেন্ডাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, 20 তারিখে জাবেদা 1000 টাকা। এরপর আসুন 22 তারিখে পারচেস 5 ইউনিট 51 টাকা করে, এটারও একটা জাবেদা হবে, পারচেস করেছে। তাহলে মার্চেন্ডাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 22 তারিখে জাবেদা 255 টাকা। এরপরে 30 তারিখে বিক্রি করা হয়েছে 20 ইউনিট। দেখুন 20 ইউনিট 110 টাকা করে বিক্রি হয়েছে। তাহলে দুইটা জাবেদা হবে, সেল প্রাইস দিয়ে একটা আর কস্ট প্রাইস দিয়ে একটা। তার জাবেদা করা হলো এখন ছিল ডেবিট সেল ক্রেডিট 20 ইউনিট গুণন 110 2200 টাকা, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট 989 টাকা। ক্লিয়ার? এই ছিল আমাদের 8 সালের প্রশ্ন। এবার আসুন 9 সালের প্রশ্ন, বায়ার অ্যান্ড সেলার। এখানে এই বায়ার সেলারটা আমি লিখে দিয়েছি, এটা কিন্তু প্রশ্নে থাকবে না, আপনি প্রশ্ন পড়ে বুঝতে পারবেন বায়ার সেলারে বলেছে কিনা। দেখুন প্রশ্নটা প্রথম বলছে দ্য ফলোইং ট্রানজাকশন অকার্ড বিটুইন দ্য বায়ার কোম্পানি অ্যান্ড সেলার কোম্পানি। এই যে এখানে বলছে বায়ার কোম্পানি আর সেলার কোম্পানি ডিউরিং জুলাই 2009 সালে এটা এসেছে। জুলাই মাসের 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ এবং 10 তারিখ, এই মোট 5টা লেনদেন হয়েছিল। ট্রানজাকশন বলা আছে ইনস্ট্রাকশন জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজাকশন ইন দ্য বুকস অফ দ্য বায়ার কোম্পানি অ্যান্ড সেলার কোম্পানি ইউজিং দ্য পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম অ্যান্ড পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। দুইটাই করতে হবে। তাহলে প্রথমেই আমরা বায়ার কোম্পানির আর সেলার কোম্পানির পিরিয়ডিক্যাল করব। তো 1 নম্বরে পিরিয়ডিক্যাল সিস্টেমে বায়ার কোম্পানির বই, এখানে পিরিয়ডিক্যাল লেখা হয়েছে, আবার সেলার কোম্পানির পিরিয়ডিক্যাল লেখা হয়েছে। এরপরে 2 নম্বরে পারপিসিয়াল সিস্টেমে বায়ার কোম্পানি অ্যান্ড সেলার কোম্পানি। ক্লিয়ার? একসাথে। এইভাবে আমাদের 4টা ঘর, এখন 4টা ছক তৈরি করতে হবে। জাবেদা ছক 5 কলাম বিশিষ্ট 4টা ছক তৈরি করতে হবে। তো প্রথমে আমরা পিরিয়ডিক্যাল শিখি। বায়ার কোম্পানি পারচেস মার্চেন্ডাইজ ফ্রম সেলার কোম্পানি 25,000 টাকা, টার্ম 2/10 N/30 FOB শিপিং পয়েন্ট। পরিবহন খরচ ক্রেতা বেয়ার করবে। তো আমরা পিরিয়ডিক্যালে কি লিখব?
ক্রেতার বইতে লিখবো পার্সেস ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, আর বিক্রেতার বইতে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেল ক্রেডিট। 25,000 25,000ই থাকবে। তো আসুন 1 তারিখে আমরা ক্রেতার বইতে লিখলাম পার্সেস ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, বিক্রেতার বইতে লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেল ক্রেডিট। ক্লিয়ার? পিরিয়ডিক্যালে হলো। এবার পারপিসিয়ালে আসি। পারপিসিয়ালে যখন আমরা লিখবো পার্সেসের জায়গায় শুধুমাত্র মার্চেন্ডাইজ লিখে দিলে হবে, মার্চেন্ডাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। আর বিক্রেতার বইতে পারপিসিয়ালে দুটো জাবেদা লিখতে হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেল ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এবং কস্ট অফ গুডস সোল্ড 70% এটা বলা ছিল। দেখুন আমরা একসাথে করাচ্ছি, এখানে বলছে মার্চেন্ডাইজ সোল্ড 70% অফ কস্ট প্রাইস। আশা করি বুঝতে পারছেন। একসাথে কিন্তু পারপিসিয়ালও দেখালাম। 2 তারিখে বলছে অ্যাপ্রোপ্রিয়েট পার্টি পেইড দ্য ফ্রাইট চার্জ অফ 100 টাকা ফর দ্য মার্চেন্ডাইজ শিফট অন জুলাই 1। 1 তারিখে আমরা যে মালটা ক্রয় করলাম ওই ক্রয় পরিবহনটা পরিশোধ করা হলো 100 টাকা। এখন ক্রয় পরিবহন পরিশোধ করবে যে কোনো একজন ব্যক্তি, তো সেটা শর্ত সাপেক্ষে বলা থাকে FOB ফ্রি অন বোর্ড। শিপিং পয়েন্ট বললে ক্রেতা বেয়ার করবে, আর ডেস্টিনেশন বললে বিক্রেতা বেয়ার করবে। যেহেতু শিপিং পয়েন্ট তাহলে ক্রেতার বইতে যাবে। তো পিরিয়ডিক্যালে ক্রেতার বইতে আমরা জাবেদা দিলাম ফ্রাইট ইন ডেবিট ক্যাশ ক্রেডিট। বিক্রেতার বইতে 2 তারিখের জাবেদা হবে না, কারণ বিক্রেতা এখানে খরচ বেয়ার করবে না। পারপিসিয়াল সিস্টেমে ক্রেতার বইতে ওই একই জাবেদা হবে, কিন্তু ভাষাটা লিখতে হবে পার্সেস জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট 100 টাকা। আর পারপিসিয়াল সিস্টেমে বিক্রয়ের বইতে কখনো বিক্রেতার বইতে হবে না, কারণ শিপিং পয়েন্ট লেখা ছিল। ডেস্টিনেশন লেখা থাকলে বিক্রেতার বইতে হতো। যাই হোক আপনারা বুঝতে পারছেন। তো সেখানে অনেক সহজ আছে অঙ্ক, বেশি জটিল না। এবার আসুন 5 তারিখে বায়ার কোম্পানি রিটার্ন 3,000 টাকা অফ মার্চেন্ডাইজ টু সেলার কোম্পানি বিকজ, কারণ দেখানো হয়েছে দে ওয়ার নট অর্ডারেড। বায়ার কোম্পানি 3,000 টাকার পণ্য সেলার কোম্পানির কাছে ফেরত পাঠাইছে, ক্রয় ফেরত। কারণ দেখাইছে সেখানে মেমোরান্ডাম লিখেছে যে নট অর্ডারেড, এই ধরনের মাল কোনো অর্ডার ছিল না, তাহলে অর্ডারের মাল নয়, অথচ চলে গেছে ভুল করে, তো এখন ফেরত আসলো। এখন ক্রেতার বইতে এটা পার্সেস রিটার্ন। তো পিরিয়ডিক্যালে আমরা পার্সেস রিটার্ন লিখবো, পার্সেস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট পেবল ডেবিট পার্সেস রিটার্ন ক্রেডিট। আচ্ছা পিরিয়ডিক্যালে সেলারের বইতে এটা জাবেদা হবে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, একটাই জাবেদা হবে যেহেতু পিরিয়ডিক্যাল। পারপিসিয়ালে ক্রেতার বইতে আমরা জাবেদা করবো অ্যাকাউন্ট পেবল ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট, কারণ এখানে পার্সেসের জায়গায় শুধু মার্চেন্ডাইজ। আর বিক্রেতার বইতে পারপিসিয়াল সিস্টেম অনুযায়ী 2টা জাবেদা হবে, সেলস রিটার্নে 2টা জাবেদা হয়। প্রথমে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, ওটা যে ফেরত আসছে তার 70% কস্ট প্রাইস 3,2100 টাকা, কস্ট অফ গুডস সোল্ড এটা ফেরত আসলে মার্চেন্ডাইজ ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। 5 তারিখে লেনদেন ক্লিয়ার। 7 তারিখে এটাও আরেকটা ফেরত, সেখানে বলা হচ্ছে বায়ার কোম্পানি রিসিভ অ্যান অ্যালাউন্স অফ 2,000 টাকা ফ্রম এ ক্রস ইনভয়েস প্রাইস অফ জুলাই 1 পার্সেস বিকজ অফ ডিফেক্টিভ মার্চেন্ডাইজ। ক্রয় করা হয়েছিল 1 তারিখে, সেটা এখন 7 তারিখে ধরা পড়েছে যেটা ডিফেক্টিভ আছে, তো ফেরত পাঠানো হলো 2,000 টাকার মাল। তাহলে এটা প্রথম পিরিয়ডিক্যাল সিস্টেমে ক্রেতার বইতে পার্সেস রিটার্ন লিখতে হবে অ্যাকাউন্ট পেবল ডেবিট পার্সেস রিটার্ন ক্রেডিট। পিরিয়ডিক্যাল সিস্টেমে এবার আমরা সেলারের বইতে যাই, সেখানে আমরা কি লিখবো সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 5 তারিখে লেনদেন আর 7 তারিখে লেনদেন সেম লেনদেন। এবার আসুন পারপিসিয়াল সিস্টেমে যদি আমরা লিখি তাহলে ক্রেতার বইতে লিখতে হবে অ্যাকাউন্ট পেবল ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট, পার্সেস ক্রেডিট যেরকম লিখেছিলাম এখন মার্চেন্ডাইজ লিখতে হবে। আর পারপিসিয়ালে বিক্রেতার বইতে কি লিখতে হবে 2টো জাবেদা, এবং সেই 2টো জাবেদা কি, প্রথমে লিখতে হবে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, আবার লিখতে হবে মার্চেন্ডাইজ ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। 2,000 টাকার 70% হয় 1,400 টাকা। ক্লিয়ার? তো 7 তারিখে লেনদেন আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আসি 10 তারিখে লেনদেন। 10 তারিখে বলা হচ্ছে সেলার কোম্পানি রিসিভ পেমেন্ট ইন ফুল ফ্রম বায়ার কোম্পানি। বায়ার কোম্পানির কাছ থেকে সেলার কোম্পানি সম্পূর্ণ টাকা পেয়ে গেছে, তাহলে বায়ার কোম্পানি টাকা প্রদান করেছে। এখন আসুন পিরিয়ডিক্যালে এই টাকা প্রদান করা ক্রয়কৃত মালের বকেয়া টাকা পরিশোধ করলে বায়ার কোম্পানিতে তখন জাবেদা হয় অ্যাকাউন্ট পেবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট, ডিসকাউন্টের টাইম আছে তাই পার্সেস ডিসকাউন্ট অফ ক্রেডিট 2% করে 400 টাকা, 19,600 টাকা হবে ক্যাশ। ক্লিয়ার? একই জাবেদা। এবার আসুন বিক্রেতার বইতে সে রিসিভ করবে তাই ক্যাশ ডেবিট সেল ডিসকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ক্লিয়ার? 19,600 400 আর 20,000। পারপিসিয়ালে যদি হয় তাহলে ক্রেতার বইতে জাবেদা হবে অ্যাকাউন্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট আর মার্চেন্ডাইজ ক্রেডিট। এই মার্চেন্ডাইজটা কিন্তু পার্সেস ডিসকাউন্টের টাকা 400 টাকা। ক্লিয়ার? পারপিসিয়ালে আমরা পার্সেস ডিসকাউন্টের নাম মার্চেন্ডাইজ লিখে থাকি। বিক্রেতার বইতে জাবেদা হবে একই
ক্যারি ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট। পিরিয়ডিক্যাল পারপিসিয়াল এম, বিক্রিত মালের টাকা বকেয়া টাকা আদায় করার সময় একই জাবেদা হয়। এখানে ডিসকাউন্ট সেল ডিসকাউন্টই থাকে। পার্সেস ডিসকাউন্ট হলে পারপিসিয়ালে শুধু মার্চেন্ডাইজ লেখা হয়, কিন্তু সেল ডিসকাউন্টে কখনো মার্চেন্ডাইজ লেখা হয় না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের 9 সালের বায়ার অ্যান্ড সেলার কোম্পানির অঙ্ক। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন আপনারা এটা প্র্যাকটিস করুন। এরপরে আসুন 10 সালের অঙ্ক দেখি। 10 সালে মেহেদি হুসাইন ফ্রম দ্য প্রফেশনাল টার্ম। এখানে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে নর্মাল বেসিসের অঙ্ক, অনেকগুলো লেনদেন দেওয়া হয়েছে। ইন অ্যাডিশন দ্য অ্যাকাউন্ট, এখানে আমাদের বলা হচ্ছে জার্নালাইজ দ্য এপ্রিল ট্রানজ্যাকশন ইউজিং দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেমে পার্সেস জায়গায় শুধু মার্চেন্ডাইজ লিখতে হয়, আর বিক্রয়ের সময় কস্ট অফ গুডস সোল্ড একটা জাবেদা অতিরিক্ত দিতে হয়, মানে বিক্রয় দুটো জাবেদা দিতে হয়, বিক্রয় ফেরতেরও দুটো জাবেদা দিতে হয়। আমরা পারপিসিয়াল সিস্টেমে যথেষ্ট শিখেছি। এটা আপনার পারপিসিয়াল সিস্টেম অনুযায়ী এখন প্র্যাকটিস করুন। এটা আপনারা কমপ্লিট করবেন। আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা। 10 সালের আরেকটা প্রশ্ন দেখি। এই প্রশ্নটা বলছে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম অনুযায়ী আমাদের স্টকের মাধ্যমে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে, এরপরে এন্ডিং ইনভেন্টরি বের করতে হবে। দেখুন, লেমন বেভারেজ দ্য ডিস্ট্রিবিউটর স্পেশালিস্ট ইন সফট ড্রিঙ্ক। দ্য বিজনেস বিগেন অপারেশন 1 জানুয়ারি 2010 সালে প্রথমে শুরু করেছিল উইথ অ্যান ইনভেন্টরি 400 কেস অফ দ্য সফট ড্রিঙ্ক দ্যাট কস্ট অফ 20 টাকা 10 পয়সা। প্রথম ওপেনিংয়ে তাদের 400 ইউনিট ছিল, 20 টাকা 10 পয়সা করে রেট ছিল। এরপরে পার্সেস নাম্বার 1 2 3 4 4টা সিরিয়াল নম্বর দেওয়া আছে। পার্সেস 60 ইউনিট, 120 ইউনিট, 600 ইউনিট, 40 ইউনিট। দ্য এন্ডিং ইনভেন্টরি কনসিস্ট অফ 500 ইউনিট। ক্লোজিং ইনভেন্টরি 500 ইউনিট আছে। তাহলে দেখুন, ক্রয় করেছে বিভিন্ন সময়, কিন্তু কোথায় কখন বিক্রি করেছে এটা বলা নেই। যখন বিক্রয়ের তারিখ দেওয়া থাকবে না, এভাবে শুধু ক্রয় দেওয়া থাকবে, ক্লোজিং ইনভেন্টরি দেওয়া থাকবে, তখন আমরা বুঝতে পারবো এটা পিরিয়ডিক্যাল সিস্টেম। 1 বছর পরে এটা হিসাব হচ্ছে, একটা নির্দিষ্ট পিরিয়ড পরে। তো পিরিয়ডিক্যাল সিস্টেমে শকের মাধ্যমে দেখাতে হবে কমপ্লিট দ্য ফলোইং টেবিলেশন। টেবিল করতে হবে, শক করতে হবে। ফাইন্ড আউট দ্য এন্ডিং ইনভেন্টরি, ফাইন্ড আউট দ্য কস্ট অফ গুডস সোল্ড। এভারেজ কস্ট মেথড সিস্টেমে, ফিফো মেথডের সিস্টেমে এবং লিপো মেথড সিস্টেমে মেথডগুলো বলে দেওয়া হয়েছে। তো এখন আসুন আমরা ছক তৈরি করব। আর এভারেজ মেথডের ছক একটা, ফিফো মেথডের ছক আরেকটা, আর লিপো মেথড, 3টে ছক করব। 2টা করে প্রশ্নের অ্যান্সার দিব। কি প্রশ্ন? এন্ডিং ইনভেন্টরি আর কস্ট অফ গুডস সোল্ড, এই 2টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্ট এভারেজ মেথডে লিমো এভারেজ ডিস্ট্রিবিউটার এভারেজ কস্ট মেথড অনুযায়ী ছক তৈরি করলাম। স্টোর লেজার, পার্সেস, কস্ট অফ গুডস সোল্ড আর ব্যালেন্স। প্রথমে ব্যালেন্স 1 তারিখে 400 ইউনিট, 20 টাকা 10 পয়সা, 8040 টাকা হয়েছে ব্যালেন্সের পরিমাণ। পার্সেস নাম্বার 1 2 3 4 4টা পার্সেস একত্রিত হবে, এখানে যোগ করলাম। যোগ করে আমাদের টোটাল ব্যালেন্স আসছে এই 8000 সহ, আর এই টাকাগুলো ক্যালকুলেটর যোগ করে পেয়েছি আমরা 28182 টাকা। এর মধ্যে ক্লোজিং আছে আমাদের মাত্র 500 ইউনিট। 1220 ইউনিট ক্রয় করে 500 ইউনিট যদি ক্লোজিং থাকে, তাহলে 720 ইউনিট বিক্রি হয়ে গেছে। যে ইউনিটটা বিক্রি হয়েছে ওইটাই কস্ট অফ গুডস সোল্ডের ইউনিট। এখন রেটটা বের করার জন্য আমাদেরকে ওয়ার্কিং করতে হবে এভারেজ কস্ট মেথড যেহেতু, তাহলে টোটাল 28182কে 1220 ইউনিট দ্বারা ভাগ করলে 23 টাকা 10 পয়সা আসে। 23 টাকা 10 পয়সা 500 ইউনিটের সাথে গুণ করলে 11550 টাকা ক্লোজিং ইনভেন্টরির পরিমাণ পাওয়া যায়। আর 23 টাকা 10 পয়সা 720 ইউনিটের সাথে গুণ করলে এতে আসে 16632 টাকা। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ। তাহলে অ্যান্সার লিখলাম এন্ডিং ইনভেন্টরি 11550 টাকা আর কস্ট অফ গুডস সোল্ড 16632 টাকা। অ্যান্সার শেষ। আশা করি বুঝতে পারছেন। তাহলে টেবুলেশনের মাধ্যমে আমরা এটা অ্যান্সার করে ফেললাম। ফিফো মেথড, এটা ছক তৈরি করলাম। প্রথমে ব্যালেন্স ছিল 400 ইউনিট, 20 টাকা 10 পয়সা করে। এরপরে আসুন পার্সেস করেছিলাম আমরা 4টা ডেটে, এইগুলো সব লিখলাম। ফিফো মেথড ইউজ করতে হলে ক্লোজিং ইনভেন্টরি থাকবে লাস্টের দিক থেকে। তো ক্লোজিং ইনভেন্টরি 500 ইউনিট, এই 500 ইউনিট আমরা লাস্টের দিক থেকে আগে রাখবো। লাস্টের আইটেম ছিল 40 ইউনিট, 26 টাকা 55 পয়সা। আর কত হলে 500 হবে?
আরও 460 লাগবে, এখান থেকে 460 নিলাম 25 টাকা করে, 11,500 টাকা যোগ করে 12,562 টাকা হয়েছে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু। এবার আসুন কস্ট অফ গুডস সোল্ড উপরের দিক থেকে বিক্রি হবে 400 ইউনিট, 60 ইউনিট, 120 ইউনিট, আর এখান থেকে যেহেতু 460 চলে গেছে 140 আছে, 140 25 টাকা করে। তো আমরা যা বিক্রি করলাম সব কস্ট অফ গুডস সোল্ডে লিখলাম। আবারও দেখাই, এই 400 ইউনিট এই যে, এই 60 ইউনিট, এই 120 ইউনিট এই যে, আর এখান থেকে 140 ইউনিট 25 টাকা করে। যাই হোক এখানে টাকাগুলো আমরা যোগ করে দেখলাম, তো 15,620 ইউনিট হয়, এই 15,620 টাকা, এটাই আমাদের কস্ট অফ গুডস সোল্ড। তাহলে ইন্ডিং ইনভেন্টরি 12,562 টাকা আর কস্ট অফ গুডস সোল্ড 15,620 টাকা। অ্যান্সার শেষ। এবার আসুন লিফো মেথডে। লিফো মেথডে একই ছক, উপরে ব্যালেন্সটা লিখলাম 400, এই ব্যালেন্সটা নামাই নিলাম, নিয়ে পার্সেসের ডেট আছে 4টা পরপর বসালাম। বসানোর পরে এবার আসুন আমরা লিফো পদ্ধতি করতে হলে লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা লাস্টে ঢুকেছে ওটা আগে বিক্রি হয়ে যাবে, তাহলে ক্লোজিং থাকবে ফার্স্টের দিক থেকে। তো ফার্স্টের মালটা আমাদের যদি ক্লোজিং থাকে, তো আমরা এখান থেকে লিখলাম ফার্স্টের মাল কত ইউনিট, 400 ইউনিট, লিখলাম 400 ইউনিট 20 টাকা 10 পয়সা করে, 8,040 টাকা ক্লোজিং। আর পরেরটা আছে 60 ইউনিট 20 টাকা করে, 21 টাকা করে ছিল এটা। এরপরে আসুন 120 ইউনিট আমরা আর লাগবে না, কারণ আমাদের তো 500 ইউনিট বাজাতে হবে। তো এখান থেকে আমাদের 40 ইউনিট নিলে আমাদের 500 হয়ে যাচ্ছে, তা 40 ইউনিট নিলাম 23 টাকা 50 পয়সা করে, তাতে আসলো 940 টাকা। এগুলো যোগ করলাম, যোগ করে কস্ট অফ গুডস সোল্ড, এখানে ক্লোজিং ইনভেন্টরি কত থাকলো, 10,240 টাকা। ক্লিয়ার? লিফো মেথডে আমাদের বিক্রি হয় লাস্টের দিক থেকে, তাহলে লাস্টের প্রথমে এই 26 টাকার মাল 40 ইউনিট বিক্রি হয়েছে, 600 পিস বিক্রি হয়েছে, 120 পিস, এখান থেকে একটু খেয়াল করুন, এখান থেকে আমাদের 40 ইউনিট ক্লোজিং আছে, তাহলে আমাদের বিক্রি হয়েছে 80 পিস। তো এই 80 পিস 23 টাকা 50 পয়সা করে, এতে কত আসে, 1,880 টাকা। সব মিলেই কস্ট অফ গুডস সোল্ড আসে 70,942 টাকা। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম লিফো মেথড মানে লাস্টের মালটা আগে বিক্রি হবে, ফার্স্টের মালটা পড়ে থাকবে ক্লোজিং। তাই ক্লোজিং স্টকের সময় ফার্স্টের মাল থেকে আমরা হিসাব করলাম আর লাস্টের মালটা বিক্রি করে দিলাম। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল আমাদের অ্যান্সার। তো আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ 11 সালের থেকে শুরু করব। আজকে আমরা 10 সালের প্রশ্নগুলো সব সমাধান করলাম। এখন যারা ভিডিওটা দেখবেন, যে যখন এই ভিডিওগুলো দেখবেন সঙ্গে সঙ্গে আমার বই থেকে এই প্রশ্নগুলো সব প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে পরীক্ষায় নির্ভুলভাবে আপনি অ্যান্সার করতে পারবেন। সেক্ষেত্রে প্র্যাকটিস করলেই পারফেক্ট হওয়া যাবে। এই জন্য খুব সহজ পদ্ধতিতে মনে রাখার জন্য আমার যে ফরম্যাট আকারে সুন্দরভাবে বইটা সাজানো, এই বইটা আপনারা সংগ্রহ করুন। টাকার দিকে তাকালে হবে না, আপনার কাছে যে বই থাকুক না কেন, একটা ভালো বই আপনার কাছে থাকা দরকার, কারণ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। তা আপনি যখন নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দরভাবে নির্ভুলভাবে আপনি অ্যান্সারগুলো করতে পারবেন, তখন আপনি A+ পেতে খুবই সহজ হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা সাবজেক্টে আপনি A+ হবেন। তো শিক্ষকগণ, আজকের ক্লাস তাহলে আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।